আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তাহলে চলেন আমরা আমাদের আজকের লেকচারটা শুরু করে দিচ্ছি। আমাদের আজকে টেন্স নিয়ে আলোচনা করা হবে। টেন্স মানে হচ্ছে ক্রিয়ার কাল। টেন্স কত প্রকার? টেন্স হচ্ছে প্রধানত 3 প্রকার এবং এই 3টা টেন্সের আমাদের আরো 4টা করে প্রকারভেদ আছে। টেন্স 3টা কি কি? পাস্ট, প্রেজেন্ট আর ফিউচার, অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। এবং এগুলোর যে 4টা করে প্রকারভেদ আছে সেগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট এবং ফিউচারেরও একইভাবে। ওকে, এখন আমাদের এখানে কিছু বিষয় খেয়াল রাখতে হবে। আমি প্রথমে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে আমাদের সাবজেক্টে খেয়াল রাখতে হবে, ঠিক আছে? অর্থাৎ সাবজেক্টে যে পারসন, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, আমাদের এগুলো চিনতে হবে। এবং থার্ড পারসন, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার, এটা আমাদেরকে চিনতে হবে। এরপরে আমাদের যেটা দরকার হবে সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব। আমাদের কোন টেন্সের কোন কোন অক্সিলারি ভার্ব আছে এটা আমাদেরকে জানতে হবে। এরপর আমাদের যেটা কাজ দিবে সেটা হচ্ছে ভার্বের ফর্ম, অর্থাৎ এটা কেমন, যেহেতু V1 V2 V3 আমরা যেটা জানি সেটা হচ্ছে আমাদের এখানে দরকার হবে। এরপরে শেষে গিয়ে অবজেক্ট। এই সবগুলো বিষয় মিলে আমাদের টেন্সটা তৈরি হবে। এবং এক্ষেত্রে আপনাদেরকে একটু বাংলা অর্থটাও জানতে হবে। শুধু যে আমরা রুলস বা স্ট্রাকচার দেখলেই যে আমরা 100% অ্যান্সার করে ফেলবো এরকমটা কিন্তু না। কিছু কিছু ক্ষেত্রে আমাদের অবশ্যই বাংলা অর্থটাও জানতে হবে। তো আমি জাস্ট বেসিক কিছু বললাম। এখন চলেন আমরা সরাসরি আমাদের ক্লাসটা শুরু করে দিব। ওকে, আচ্ছা, তাহলে প্রথমে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? দেখেন, টেন্স শব্দটি ল্যাটিন শব্দ টেম্পাস, অর্থাৎ টেম্পাস মানে হচ্ছে টাইম, এখান থেকে এসেছে। বাংলা অর্থ হচ্ছে ক্রিয়ার কাল। এবং সঠিকভাবে ইংরেজি শেখার প্রধান শর্ত হচ্ছে টেন্স শেখা, ঠিক আছে? অর্থাৎ আমরা টেন্স যদি না জানি তাহলে আমরা ইংরেজি শুদ্ধভাবে জানতে পারবো না। ওকে, এবং টেন্সকে তাই ইংরেজি ভাষার প্রাণ, ক্রিয়া সম্পূর্ণ হওয়ার কাল বা সময়কে টেন্স বলে। তাহলে এখানে আমরা কি বলছে যে টেন্সকে ইংরেজি ভাষার প্রাণ বলা হয়ে থাকে। ওকে, আচ্ছা, এরপরে চলেন আমরা এখানে প্রথমে দেখতে পাবো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্স। আপনারা একটা বিষয় একটু সবসময় মনে রাখবেন, আমরা অলওয়েজ তো বলে থাকি কি যে প্রেজেন্ট ইনডিফিনিট, এটার অপর একটা নাম হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। এটা আপনারা, আর এই পিডিএফটা হচ্ছে আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেওয়া হবে ক্লাস শেষে, সেজন্য মানে ক্লাসটা মনোযোগ দিয়ে দেখলেই হবে, নোট করার দিকে অত বেশি মনোযোগ না দিলেও হবে। ক্লাস শেষে আপনার খাতায় নোট করে নিতে পারবেন। ওকে, আচ্ছা, তাহলে এখানে কি বলছে দেখেন যে প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল মানে কি? একটা সাধারণ কাল। সিম্পল প্রেজেন্ট টেন্স অর্থাৎ বর্তমানে কোনো কিছু সাধারণভাবে যে কাজগুলো হয়ে থাকে সেটাই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্স, অর্থাৎ বর্তমান কালে যে কাজগুলো সাধারণভাবে হয়ে থাকে। এবার দেখেন, সাবজেক্ট, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং বাকি অংশ। মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বলতে এখানে মূলত V1 কে বুঝিয়ে থাকে, ঠিক আছে? V1, যেমন V1 V2 V3 কি, আমরা একটা সহজ যদি ধরি তাহলে কি, গো, ওয়েন্ট, গন, গো, ওয়েন্ট, গন। এখানে আমাদের এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে? এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম। এটা হচ্ছে পাস্ট ফর্ম এবং এটার নাম হচ্ছে পাস্ট পার্টিসিপল, এটার নাম হচ্ছে পাস্ট পার্টিসিপল। তাহলে এটাকে আমরা বলছি কি V1 V2 V3। তো এই ক্ষেত্রে আমাদের কোনটা হবে? এই ক্ষেত্রে আমাদের সবসময় হবে V1 বা ভার্বের প্রেজেন্ট ফর্ম। যেটা V1 সেটাই হচ্ছে আমাদের ভার্বের প্রেজেন্ট ফর্ম। ওকে, এরপরে দেখেন সাবজেক্টটা আমাদের এটা তো গেল, হি রিডস এ বুক। এখানে আরেকটা বিষয় বলি যে এটা আমি বলি I go to school, I go to school, শেষ। আমাদের এখানে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব লাগবে না, ঠিক আছে? আমাদের এখানে কোনো অক্সিলারি ভার্ব লাগছে না। তাহলে I go to school। এরপরে এটা আমাদের কি পারসন বলেন তো সবাই? I কি পারসন? সবাই একটু কমেন্ট করেন। আমি যেখানে লিখলাম I go to school, এখানে I কি পারসন? ফার্স্ট, সেকেন্ড, থার্ড, বলেন সবাই। ফার্স্ট, সেকেন্ড, থার্ড কোনটা হবে? সব একটু দ্রুত অ্যান্সার করবেন যে এটা কি পারসন হবে, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন নাকি থার্ড পারসন? ওকে, সাদিয়া ফ্রেন্ড বলতেছে ফার্স্ট পারসন। আচ্ছা, সবসময় মনে রাখবেন
ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের সঙ্গে কোনো কিছু যুক্ত হয় না, অর্থাৎ ভার্বের যেটা বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম সেটাই হয়। কিসের সঙ্গে? ভার্বের বেস ফর্ম হয় কিসের সঙ্গে, এটা আমি একটু বলছি, আপনারা একটু লিখে নেবেন। কার সঙ্গে হয় ভার্বের বেস ফর্ম? একটা হচ্ছে ফার্স্ট পারসন, আরেকটা হচ্ছে সেকেন্ড পারসন, আরেকটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল। থার্ড পারসনে তো সিঙ্গুলার আছে, প্লুরাল আছে, তাই না? তো যদি এই ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন ও থার্ড পারসন প্লুরাল ফর্ম যদি থাকে আমাদের সাবজেক্টে, তাহলে ভার্বের সঙ্গে কোনো কিছু যুক্ত হয় না। যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে, কি থাকে? থার্ড পারসন সিঙ্গুলার। যদি আমাদের ভার্ব সাবজেক্টে যায় যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে, তাহলে ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হয়। কি হয়? এস বা ইএস, এস বা ইএস যুক্ত হয়। এটা একটু মনে রাখবেন সবসময়, তাহলে আপনার জন্য একটা ইজি হয়ে যাবে। ঠিক আছে? তাহলে শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সঙ্গে আমাদের এস বা ইএস যুক্ত হয়। তাহলে এখানে তার একটা এক্সাম্পল দিয়েছে, হি রিডস এ বুক। তাহলে এখানে রিডের সঙ্গে কিন্তু একটা এস যুক্ত হয়েছে। কেন এস যুক্ত হয়েছে? কারণ এখানে আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ওকে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকার জন্য এখানে এস যুক্ত হয়েছে। এরপরে হি ওয়াচেস টিভি এভরি। এবারে দেখেন এখানে কি যুক্ত হয়েছে? একটা এস যুক্ত হয়েছে এবং এখানে WATCH, আমাদের মূল ওয়ার্ড কি? WATCH, ওয়াচের সঙ্গে এখানে আমাদের ES যোগ হয়েছে। ঠিক আছে? ওয়াচ, এই ওয়ার্ডগুলো আপনার একটা প্র্যাকটিস করতে হবে, জেনে যাবেন যে কোনগুলোর সঙ্গে এস এবং কোনগুলোর সঙ্গে ES যুক্ত হয়। ওকে, তাহলে এটা হচ্ছে গেল আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট। এখন কথা হলো, আমি যে একটু আগে বললাম যে আমাদের এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, কথাটা আসলে আংশিক সত্য। কেন? আমাদের যে কোনো সেন্টেন্সে কিন্তু দুইটা ফর্ম থাকে, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর একটা হচ্ছে নেগেটিভ, দুই রকম থাকে। তো অ্যাফার্মেটিভ আমরা এখানে যেটা লিখেছি হি রিডস এ বুক, এটা কি? এটা হচ্ছে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। কি সেন্টেন্স? অ্যাফার্মেটিভ। এবার এটাকে যদি আমরা নেগেটিভ করি, মনে রাখবেন নেগেটিভ করলে কি নট আসে, কিন্তু কোন বাক্যে বা কোন সেন্টেন্সে নট একা বসে না, এখানে অবশ্যই একটা অক্সিলারি ভার্ব দরকার হয়। তো এটাকে যদি আমি নেগেটিভ করতে চাই তাহলে এবার কি হবে? সবসময় মনে রাখবেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন ও থার্ড পারসন প্লুরাল, অর্থাৎ যাদের ক্ষেত্রে এস বা ইএস যুক্ত হয় না তাদের ক্ষেত্রে আমাদের অক্সিলারি ভার্ব হবে ডু, অক্সিলারি ভার্ব হবে ডু। এবং যে সকল ভার্বের সঙ্গে, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে তো আমরা তো জানি যে ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হবে, তো তাদের ক্ষেত্রে আমাদের অক্সিলারি ভার্ব হবে ডাজ, DOES। এই ইএসটা কই থেকে আসলে জানেন? এই যে এখানে যে ইএস যে ছিল, এই ইএসটা এটা। ওকে, তাহলে একটা বিষয় আমি ক্লিয়ারলি করছি যে অ্যাফার্মেটিভ থেকে যদি আমি নেগেটিভ করি, আমাদের যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে তখন ডাজ হবে, বাকি সকল ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ডু হবে, মানে ডু নট। ওকে, আর যদি হি থাকে, শি থাকে বা যে কোনো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তখন হবে ডাজ নট। ঠিক আছে? এখন আমার আপনাদের কাছে প্রশ্ন, হি রিডস এ বুক, এটা আপনারা নেগেটিভ করে দেখান, এটা আপনারা নেগেটিভ করে দেখান দ্রুত। এখানে কি দেওয়া আছে? হি রিডস এ বুক, এটা একটু নেগেটিভ করে দেখান। আর হ্যাঁ, আরেকটা বিষয়, এখানে আমাদের কি ছিল? হি রিডস ছিল না, ভার্বের সঙ্গে এস বা ইএস। যখন আমি নেগেটিভ করব, ডাজ নট আমি নিয়ে আসবো, তখন ভার্বের সঙ্গে যে এস বা ইএস ছিল সেটা উঠে যাবে, শুধুমাত্র ভার্বের বেস ফর্ম বা যেটা মেন ফর্ম সেটাই থাকবে। ঠিক আছে? আমি করতে বলেছি নেগেটিভ। চাঁদনু ইসলাম, হি ডাজ রিড এ বুক, কেমন হয়? নটই তো নাই, নট লাগবে। ঠিক আছে? আবু তাহের, আপনি ইন্টারোগেটিভ করে ফেলেছেন, আমি শুধুমাত্র নেগেটিভ করতে বলেছিলাম। ঠিক আছে? ডাজেন্ট হি রিডস এ বুক হবে না। আবু তাহের, যাই হোক, আপনি যেহেতু এটা ইন্টারোগেটিভ করেছেন, এখানে আবার রিড এর সঙ্গে এসটা তো হবে না, এস উঠে যাবে। সাদি আফরিন করেছে ডাজেন্ট হি রিড এ বুক। হ্যাঁ, সাদি আফরিনটা হয়েছে, তবে উনি করেছে ইন্টারোগেটিভ, তবে ইন্টারোগেটিভ করতে বলিনি। আপনাকে আগে প্রশ্নটা বুঝতে হবে যে প্রশ্ন কি চাচ্ছে, প্রশ্ন কি ইন্টারোগেটিভ চাচ্ছে নাকি শুধু নেগেটিভ চাচ্ছে। আমি শুধু নেগেটিভ চেয়েছিলাম, তাহলে নেগেটিভ কি হবে? শোনো, হি ডাজ নট রিডস, রিডস এর সঙ্গে যে এস আছে সেটা উঠে যাবে, কারণ এসটা গিয়েই তো ডু এর সঙ্গে মিশেছে, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের মূল বিষয়। এরপর দেখেন একটা ইন্টারেস্টিং, যে সকল ভার্বের শেষে ডাবল এস, SH, CH, X এবং ও থাকে তাদের শেষে ইএস যোগ করতে হয়।
ঠিক আছে, যেমন একটু আগে কি ছিল, ওয়াচ, WATCH, কি ছিল দেখেন, WATCH, কি আছে এখানে, CH। সো এগুলো একটু মুখস্থ রাখবেন, তাহলে হয়ে যাবে। জাস্ট এই কয়টা, কি কি, SS, SH, CH, X এবং O, এগুলো যদি থাকে কোনো ওয়ার্ডের শেষে বা কোনো ভার্বের শেষে, তাহলে সেক্ষেত্রে ES যোগ করতে হয়, আর অন্যথায় সবগুলোর ক্ষেত্রে শুধুমাত্র S যোগ করতে হবে। হি রিডস এ বুক, এটা উত্তর হবে হচ্ছে নেগেটিভ যোগ হলে হি ডাজ নট বা ডাজন্ট রিড এ বুক, ঠিক আছে, এটা হচ্ছে উত্তর নেগেটিভ করলে। আচ্ছা, এরপরে আরেকটা বিষয় দেখেন যে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্স আমরা কোথায় কোথায় ব্যবহার করতে পারি। প্রধানত চিরন্তন সত্য যে সকল কথা, অর্থাৎ সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়, ঠিক আছে, তারপর হচ্ছে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, এগুলো কি, এগুলো হচ্ছে সবসময় চিরন্তন সত্য। তো এই ধরনের চিরন্তন সত্য, ঐতিহাসিক সত্য, অভ্যাসগত কর্ম, যেগুলো আমাদের অভ্যাসগত আমরা করে থাকি সেগুলো, বা কোনো বক্তা বা লেখকের উক্তি, এর ক্ষেত্রে সর্বদা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করতে হয়। যেমন কি বলছে এখানে, টাইম গোজ বাই সো কুইকলি, মানে কি, দেখতে দেখতে সময় চলে যায়। এটা তো একটা চিরন্তন সত্য বাক্য যে দেখতে দেখতে সময় চলে যায়। তাহলে এটার ক্ষেত্রে আমি কি করেছি, টাইম গোজ, টাইম এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা একটু আপনারা মুখস্থ করে ফেলবেন বা খাতাতে চাইলে লিখে নিতে পারেন যে টাইম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবং টাইমের সঙ্গে কি হয়েছে, গোজ হয়েছে, গো থেকে গোজ হয়েছে, তাহলে টাইম গোজ বাই সো কুইকলি। ওকে, আচ্ছা, হি ওয়ার্স এ বিয়ার্ড বা লং হেয়ার, সে দাড়ি লম্বা চুল রাখে। তাহলে হি ওয়ার্স, ওয়ার মানে আমরা জানি পরিধান করা, তবে এক্ষেত্রে কেউ যদি লম্বা চুল বা দাড়ি যদি রাখে তাহলে সেক্ষেত্রে এখানে ওয়ার শব্দটা ব্যবহার করা হয়। তাহলে WEAR, ওয়ার, তার সঙ্গে একটা আমাদের S যোগ হয়েছে। ওকে, তাহলে হি ওয়ার্স এ বিয়ার্ড। এখন কথা হলো এটা কি, এটা হচ্ছে একটা অভ্যাসগত কর্ম। সে যে লম্বা চুল বা দাড়ি যে রাখে, এটা হচ্ছে তার একটা অভ্যাসগত কর্ম। তো অভ্যাসগত কর্মের ক্ষেত্রে আমাদের, অর্থাৎ এই কাজটা তো সে সচরাচর করেই, ঠিক আছে। আমরা যদি বলি যে ছেলেটা সবসময় চুল লম্বা রাখে, তাহলে কি, এটা সে সবসময় রাখে, অর্থাৎ এটা তার অভ্যাসগত কাজ। তাই এগুলোর ক্ষেত্রে আমাদেরকে প্রেজেন্ট ইনডিফিনিটে অ্যান্সার করতে হবে, ঠিক আছে। অর্থাৎ আপনাদের অ্যাডমিশনে এখানে যদি ফিল ইন দ্য গ্যাপ আকারে যদি আসে, বা এটা থেকে কিন্তু রাইট ফরওয়ার্ড ভার্ব আকারেও আসতে পারে। আমরা টেন্স যে শিখছি, এই টেন্স পরীক্ষাতেও অনেকভাবে আসতে পারে। ফিল ইন দ্য গ্যাপ, রাইট ফরওয়ার্ড ভার্ব, বা সরাসরি টেন্স, বা ট্রান্সফরমেশন, বা বলতে গেলে ট্রান্সলেশন, সব ক্ষেত্রে বা সবভাবে আমাদের টেন্স পরীক্ষাতে আসে। তো এটা রাইট ফরওয়ার্ড ভার্ব হিসেবে চলে আসতে পারে। এখানে দেখা গেল ব্র্যাকেটের ভিতরে কি আছে, ওয়্যার আছে, তাহলে এখন আপনাকে কি উত্তর করতে হবে, ওয়্যার কি হবে না, কি হবে এখানে, ওয়্যারস হবে। কারণ আমরা জানি যে অভ্যাসগত কর্ম হলে সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। মানে প্রশ্নটা কিভাবে থাকতে পারে আমি বলি, প্রশ্নটা এরকম থাকতে পারে, হি ওয়্যার ওকে, এটা হচ্ছে আপনাদের পরীক্ষায় থাকতে পারে, এখানে ফিল ইন দ্য গ্যাপ থাকতে পারে। এখন কথা হলো এখানে আপনারা কি অ্যান্সার করবেন। আপনি যেহেতু জেনে নিলেন যে এটা দ্বারা বোঝায় যে কারো অভ্যাসগত কর্ম, তাহলে অভ্যাসগত কর্মের ক্ষেত্রে কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে অবশ্যই আপনারা এখানে ওয়্যারস অ্যান্সার করবেন। এবং এখানে কি ইএস যোগ করবেন না, শুধুমাত্র এস যোগ করতে হবে। এখানে আমরা কিছু প্রশ্ন দিয়ে রেখেছি ডেমো জাস্ট। আর হ্যাঁ, আপনাকে কিন্তু এমসিকিউ এর একটা হিউজ পিডিএফ দেওয়া হবে, সেখান থেকে আপনারা সবগুলো এমসিকিউ প্র্যাকটিস করবেন, ঠিক আছে। এখন জাস্ট আমি আপনাদেরকে রুলস গুলো বুঝাই যাচ্ছি। ওকে, আচ্ছা, তাহলে এখানে কি বলছে দেখেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখানে কোনটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, হি ইজ রাইটিং এ লেটার। দেখেন আমরা তো বলেছি যে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কি কোনো অক্সিলারি ভার্ব কি আছে, অ্যাফার্মেটিভে নাই, কিন্তু এখানে দেখেন ইজ আছে, সো এটা হবে না। এখানে আছে হ্যাভ, হ্যাভ কি হবে, হ্যাভও হবে না। আবার এখানে হ্যাজ আছে, হ্যাজও কি হবে, হবে না। তাহলে এখানে কি হবে, ফ্লাডস ডিস্ট্রয় ক্রপস, মানে কি বন্যা ফসল নষ্ট করে, তাহলে কি ফ্লাডস। এখন কথা হলো
ফ্লাডস, এখানে বন্যা, এখানে কি হয়েছে, থার্ড পারসন প্লুরাল নাম্বার হিসেবে ব্যবহার করা হয়েছে ফ্লাডস, এখানে দেখেন একটা এস যুক্ত হয়েছে, অর্থাৎ এটা প্লুরাল নাম্বার। তো সাবজেক্টটা কোনো কিছু যদি প্লুরাল ফর্মে থাকে তাহলে ভার্বের সঙ্গে কখনো এস বা এস যুক্ত হয় না, সেজন্য এখানে কোনো এস বা এস যুক্ত হয়নি। তাহলে এখানে কি বলছে, ফ্লাডস ডিস্ট্রয় ক্রপস। ওকে, এরপরে আমরা চলে যাব আমাদের নেক্সট 2 নম্বর একটা প্রশ্নে। কি বলছে এখানে দেখেন, ফাইন্ড আউট দ্য টেন্স অফ দ্য ফলোইং, হি রিডস এ বুক। আপনি ইজিলি পেয়ে যাবেন যেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, অপশন একটা হচ্ছে ক্লাস মাথার উপর দিয়ে যাচ্ছে আজকে। মাথার উপর দিয়ে কেন যাবে? আমি কি খুবই কঠিন ভাবে কি বুঝাচ্ছি, বা কঠিন কি খুব এগুলো, নাকি বুঝাতে পারছি না কোনটা? আপনি একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করেন, তাহলে আই থিঙ্ক বুঝতে পারবেন। ওকে, এখন কথা হলো আপনারা যারা পারেন, হ্যাঁ, তারা এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াসে চেঞ্জ করেন। এটা কি আছে, হি রিডস এ বুক, এটা কিসে আছে, প্রেজেন্ট ইনডিফিনিটে আছে। এটা আপনারা প্রেজেন্ট কন্টিনিউয়াসে অ্যানসার করেন, তারপরে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে চলে যাব। হি রিডস এ বুক, এটাকে আপনারা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কনভার্ট করেন। ওকে, সবার উত্তরই হয়েছে হি ইজ রিডিং এ বুক। তাহলে চলেন, আপনারা যেহেতু হি ইজ রিডিং এ বুক বলে ফেললেন, তাহলে আমরা এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা একটু দেখে নিব। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট থাকবে এবং অক্সিলারি ভার্বে থাকবে এম ইজ আর, সেটা অ্যাফার্মেটিভ হোক বা নেগেটিভ, যে কোনোটার ক্ষেত্রে আমাদের এম ইজ আর হবে। অ্যাফার্মেটিভে কি শুধু এম ইজ আর হবে, আর নেগেটিভ হলে কি হবে, জাস্ট এটার সঙ্গে একটা নট যোগ হয়ে যাবে। এবং মূল ভার্বের শেষে আইএনজি, মূল ভার্ব অর্থাৎ ভার্বে যেটা V1 সেটার সঙ্গে কি হবে, আইএনজি হবে, এবং বাকি অংশ। অর্থাৎ আপনারা একটু আগে সবাই যেটা অ্যান্সার করলেন, কি অ্যান্সার করলেন আপনারা অ্যান্সার করলেন হি ইজ রিডিং এ বুক। এখানে আপনারা কি অ্যান্সার করলেন, এখানে আপনারা দেখেন সাবজেক্ট দিলেন, ইজ দিলেন, রিডিং দিলেন, মানে মূল ভার্বের সঙ্গে আইএনজি দিলেন, তারপর বাকি অংশ। এখন কথা হলো যে কিসের সঙ্গে কি হয়, মনে রাখবেন শুধুমাত্র আই এর সঙ্গে এম হবে, কাকার সঙ্গে কি হয় সেটা আমি একটু আপনাদের এখানে লিখে দিচ্ছি। ওকে, দেখেন শুধুমাত্র আই এর সঙ্গে হবে এম, আই এর সঙ্গে হবে এম। হি, সি, ইট এবং কারো নাম যেমন রহিম, করিম, এগুলোর ক্ষেত্রে হবে ইজ। এবং বাকি সকল ক্ষেত্রে দে, উই, ইউ, এগুলোর ক্ষেত্রে আমাদের কি হবে, আর হবে। কি হবে এগুলোর ক্ষেত্রে, আর হবে। তাহলে বিষয়টা এখানে বুঝতে পেরেছেন? ওকে, তাহলে আমাদের এখানে আয়ের সঙ্গে হবে এম, হি এর সঙ্গে সি, ইট, নেম অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেগুলো, তার ক্ষেত্রে হবে ইজ, এবং অন্য যা কিছু থাকবে সেগুলোর ক্ষেত্রে হবে আর। ওকে, আপনাদের এই অক্সিলারি ভার্ব কার সঙ্গে কোনটা হবে এটা যদি ক্লিয়ার যদি ধারণা থাকে, তাহলে আই থিঙ্ক খুব বেশি প্রবলেম হবে না প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। ওকে, এক্সাম্পল দেখেন, আই এম টেলিং ইউ ফর ইউর অন গুড, আমি তোমাকে তোমার নিজের ভালোর জন্যই বলছি। এখানে বি ভার্বের পরে প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের সঙ্গে আইএনজি বসে, তা যদি কমপ্লিমেন্টের কাজ করে অর্থাৎ সাবজেক্টকে ইংলিশ করে বা পরিপূরক হয়, তাহলে টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। ওকে, দেখেন এখানে একটা বিষয়, ইট ইজ ইন্টারেস্টিং, এখানেও তো ইন্টারেস্টের সঙ্গে তো আইএনজি যুক্ত হয়েছে, দিয়ে তো ইন্টারেস্টিং হয়েছে। তাহলে এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স? না, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কেন? কারণ এখানে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে আমাদের এখানে এটা পার্টিসিপলের মতো কাজ করেছে। ঠিক আছে, তো এখানে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে যখন আমাদের প্রেজেন্ট পার্টিসিপলের মতো কাজ করবে, তখন এটার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকবে, এটা হয়ে যাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, তাহলে আপনারা এটা বা আপনারা একটা বাক্য দিয়ে কিন্তু বুঝতে পারবেন যে প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কি, কোনো কিছু চলমান বুঝাবে। আই এম রাইটিং, আমি লিখছি, মানে কি এটা একটা চলমান কাজ। কিন্তু আমি যদি বলি ইট ইজ ইন্টারেস্টিং, তো ইন্টারেস্টিং এই শব্দ দিয়ে কোনো কিছু কি চলমান কি বুঝাচ্ছে? বুঝাচ্ছে না, তাহলে এটা আমাদের হয়ে যাবে প্রেজেন্ট ইনডিফিনিট। সো নেক্সট, এরপরে আমাদের এখানে
কি বলছে দেখেন, ইউজ প্রথমত বর্তমান সময়ে চলছে এমন কাজের ক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে থাকি। যেমন হি ইজ হামিং এ সং, মানে সে গুনগুন করে গান গাইছে। আই এম সাফোকেটিং, আমার দম বন্ধ হয়ে আসছে, মানে এই কাজগুলো কিন্তু একটা চলমান কাজ বোঝাচ্ছে। ওকে, এরপরে মাই হেয়ার ইজ ফলিং আউট, আমার চুল উঠে যাচ্ছে। হি ইজ গ্রোয়িং এ ব্রেড, সে দাড়ি রাখছে। অর্থাৎ এগুলো হচ্ছে একটা চলমান কাজ, তাই এই চলমান কাজের ক্ষেত্রে আমাদের হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। এরপরে দেখেন খুব নিকট ভবিষ্যতে ঘটতে যাচ্ছে এমন কাজ নির্দেশ করতে ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। এক্ষেত্রে ভবিষ্যৎ সময়কাল, যেমন নেক্সট ইয়ার, নেক্সট মান্থ, নেক্সট উইক, এই ধরনের কিছু জিনিস আমাদের যুক্ত থাকবে। ঠিক আছে, দেখেন নেক্সট উইক, নেক্সট মান্থ, তারপর টুডে, টু নাইট। যেমন আই এম গোয়িং টু ঢাকা নেক্সট উইক, বিষয়টা এরকম, মানে আমি আগামী সপ্তাহে ঢাকা যাচ্ছি, বিষয়টা কি বুঝছেন? ওকে, যেমন দেখেন রুনা ইজ গেটিং ম্যারিড নেক্সট মান্থ, রুনা আগামী মাসে বিয়ে করতেছে, মানে বিয়ে করবে। অর্থাৎ এক্ষেত্রে আমাদের এখানে কি হচ্ছে, আমাদের এখানে যে ভার্বটা, ঠিক আছে, গেটিং ম্যারিড, এখানে আমাদের এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হয়ে যাচ্ছে। ওকে, এরপর এখানে কি বলছে দেখেন, আই এম গোয়িং টু ঢাকা টুমরো, আমি আগামীকাল ঢাকা যাচ্ছি। ওকে, তাহলে এগুলোর ক্ষেত্রে আমাদের কি হবে, এগুলোর ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। ওকে, তাহলে আমরা এগুলোকে কি বলবো বলেন, বলেন এখানে আমি যদি বলি যে আই এম গোয়িং টু ঢাকা টুমরো, এটা কি টেন্স বলবো আমরা? সবাই একটু অ্যান্সার করেন, আমরা এটাকে কি টেন্স বলবো? প্রেজেন্ট কন্টিনিউয়াস, ঠিক আছে। ওকে, দেখেন দ্য এক্সাম্পল অফ প্রেজেন্ট কন্টিনিউয়াস, এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস এক্সাম্পল কোনটা? ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। ওকে, আমি একটা একটা করে বলবো, আপনি একটা একটা করে অ্যান্সার করবেন। হ্যাঁ, ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, এটা কি টেন্স বলেন? ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কেন? কারণ ওয়াকিং, ওয়াকিং দ্বারা আমাদের হাঁটা বোঝাচ্ছে, হাঁটা হচ্ছে একটি ভালো শরীরচর্চা, ঠিক আছে। তাহলে হাঁটা একটি ভালো শরীরচর্চা, অর্থাৎ এটা কিন্তু একটা সাধারণ বাক্য বলা হচ্ছে, এটা একটা, বা এটা একটা চিরন্তন সত্য বাক্য বলা হচ্ছে। এখানে কিন্তু কোনো কিছু কন্টিনিউয়াস টেন্সে বলা হয়নি, সো এটা আমাদের হবে প্রেজেন্ট ইনডিফিনিট। ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, বুঝতে পেরেছেন? এবার দেখেন এক্ষেত্রে ওয়াকিং এটা কিন্তু সাবজেক্টের কাজ করছে। আমরা জানি সাবজেক্টের পরে থাকে ভার্ব এবং ভার্বের সঙ্গে আইএনজি হয়, কিন্তু এখানে ওয়াকিং এর নিজেই তো এখানে সাবজেক্ট, ঠিক আছে না, এটা তো এখানে ভার্ব না, সো এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। ওকে, এরপরে হি ওয়াজ রিডিং এ বুক, এটা বলেন হি ওয়াজ রিডিং এ বুক, এটা কি টেন্স? চার নম্বর সবাই কমেন্ট করুন, শো করে না নাকি কে জানি, হ্যাঁ করেছে, প্রেজেন্ট ইনডিফিনিট। ওকে, এবার বলেন বি নাম্বারটা, হি ওয়াজ রিডিং এ বুক, এটা কি টেন্স? ওকে, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। কেন আমি একটু বলে নিই, প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং পাস্ট কন্টিনিউয়াসের মাঝে পার্থক্য একটাই, কোনো পার্থক্য নাই, শুধুমাত্র এম ইজ আর এর জায়গায় ওয়াজ বা ওয়্যার হবে। কি বললাম আমরা? প্রেজেন্ট ইনডিফিনিট আমরা যেখানে এম ইজ আর বসাচ্ছি, এইটার পরিবর্তে হবে ওয়াজ বা ওয়্যার। এখন ওয়াজ কোথায় কোথায় হবে? এম এবং ইজের জায়গাতে হবে ওয়াজ, আর আর এর পরিবর্তে হবে ওয়্যার, ঠিক আছে। এবারে দেখেন হি ওয়াজ রিডিং, আইএনজি আছে না, তাহলে কি আছে? অক্সিলারি ভার্ব হিসেবে ওয়াজ বা ওয়্যার থাকবে, ভার্বের সঙ্গে যে আইএনজি থাকে সেটা হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস। তাহলে এখানে হি ওয়াজ রিডিং এ বুক, এটা হচ্ছে আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্স। কি টেন্স? পাস্ট কন্টিনিউয়াস। ওকে, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। এরপরে ইউ হ্যাভ হ্যাড ইউর মিল, সি নাম্বার বলেন সবাই দ্রুত, সি নাম্বারটা অ্যান্সার করেন। ইউ হ্যাভ হ্যাড ইউর মিল, মিল মানে বোঝায় খাবার খাওয়া, ঠিক আছে। ভাইয়া কোন বই থেকে পড়াচ্ছেন? এটা হচ্ছে পিডিএফ তৈরি করা আমার, ঠিক আছে। এটা একটু অ্যান্সার করেন যে সি নাম্বারটা কি হবে? ইউ হ্যাভ হ্যাড ইউর মিল। তাহলে এবার আমি এটা একটু বুঝাই দিই যে কি হচ্ছে ঘটনাটা। আমরা সবসময় মনে রাখবো যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি হয়, অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাভ বা হ্যাজ এবং ভি3 অর্থাৎ ভার্বের
পাস্ট পার্টিসিপল ফর্ম। এটা যদি কোথাও থাকে তাহলে সেটাকে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট। এন্ড কথা হলো এখানে আছে হ্যাভ, এটা আছে হ্যাড। ঘটনা কি? আমরা তো জানি যে পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাড। তাহলে এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব দেওয়া, আবার পাস্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব দেওয়া, ঘটনা কি? ঘটনা হচ্ছে এখানে এই হ্যাডটা কোন অক্সিলারি ভার্ব না, এটা হচ্ছে মেইন ভার্ব। আমরা সবাই জানি যে হ্যাভ, হ্যাভ মানে কি? হ্যাভ মানে হচ্ছে আছে। এই হ্যাভ এর V3 হচ্ছে হ্যাড। কি? হ্যাড। এটা হচ্ছে V3, অর্থাৎ এটা হচ্ছে ভার্বের 3 নাম্বার ফর্ম। হ্যাভ হচ্ছে একটা ভার্ব, হ্যাভ একটা ভার্ব, এটা V3 হচ্ছে হ্যাড। তাহলে এখানে দেখেন ইউ হ্যাভ, হ্যাভ কিসের চিহ্ন? প্রেজেন্ট পারফেক্ট। এরপর এখানে আছে V3, এটা হচ্ছে হ্যাভ এর V3, ইউর মিল। ঠিক আছে, মানে তোমার খাবার খেয়ে নাও, বা ইউ হ্যাভ হ্যাড ইউর মিল মানে তুমি তোমার খাবার খেয়ে নিয়েছো, বিষয়টা এরকম। ওকে, তাহলে এটা কি? এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ভুল হবে কখনো? সবসময় মনে রাখবেন এই হ্যাডের দিকে তাকানোর দরকার নাই, সাবজেক্টের পরে কি আছে সেটা আপনি খেয়াল করবেন। সাবজেক্টে পরে আছে হ্যাভ, এবং সবসময় মনে রাখবেন যে পাশাপাশি যদি হ্যাভ হ্যাড যদি থাকে কোথাও, বা হ্যাজ হ্যাড, এই বিভিন্ন ভাবে থাকতে পারে। এটা কিভাবে? হ্যাভ হ্যাড পাশাপাশি, হ্যাজ হ্যাড পাশাপাশি, আবার হ্যাড হ্যাড পাশাপাশি। এই হ্যাড হচ্ছে অক্সিলারি ভার্ব, এই হ্যাড হচ্ছে V3। ভুল হবে আর কখনো? ভুল হওয়ার কথা না। এরকম যদি কোথাও থাকে তো আপনি প্রথমে যেটা থাকবে সেটা দিয়ে আপনি টেন্স নির্বাচন করবেন এবং পরেরটা V3 হবে। ওকে, তাহলে আমাদের এটা কি? প্রেজেন্ট পারফেক্ট। ওকে, আচ্ছা। এরপর এখানে দেখেন ডি নাম্বার কি বলছে? দে আর গসিপিং, তারা গল্প করছে। তাহলে এখানে কি আছে? আমাদের সাবজেক্ট আছে, অক্সিলারি ভার্ব আছে আর, এবং ভার্বের সঙ্গে আইএনজি। তাহলে এটা কি? প্রেজেন্ট টেন্সে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে এটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। ওকে, ঠিক আছে। এরপরে দেখেন ফাইন্ড আউট দ্য টেন্স অফ দ্য সেন্টেন্স ইট ইজ ইন্টারেস্টিং। এটা কি টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট। এখন কথা হলো আমি যদি এখানে যদি বলি, হ্যাঁ, ইট ওয়াজ ইন্টারেস্টিং, আমি প্রশ্ন যদি বলি ইট ওয়াজ ইন্টারেস্টিং, ইট ওয়াজ ইন্টারেস্টিং, এটা কি টেন্স? ইট ওয়াজ ইন্টারেস্টিং এটা কি টেন্স হবে বলেন? আমি তো বললামই ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে কাজ করছে। ইন্টারেস্টিং এটা দিয়ে কি কোনো কাজ কি চলমান বোঝাচ্ছে? বুঝাচ্ছে না। সো ইন্টারেস্টিং আমার এখানে ভার্বের সঙ্গে আইএনজি থাকলেও আমার এখানে ইন্টারেস্টিং এটা আমাদের এই বাক্যে প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে কাজ করছে। এবং এখানে যেহেতু আমাদের অক্সিলারি ভার্ব যেটা আছে ওয়াজ, তাই এটা হবে পাস্ট ইনডিফিনিট। খেয়াল করেন ইট ইজ ইন্টারেস্টিং এটা যদি হয় প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে আমি ইজ এর জায়গায় যদি ওয়াজ করে দিই এটা হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট। তাহলে আপনারা এতক্ষণ যাবত সবাই ভুল উত্তর করছেন। আমি কিছুক্ষণ আগে বুঝিয়ে আসলাম অ্যামেজিং, ইন্টারেস্টিং এগুলো হচ্ছে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে কাজ করে। অর্থাৎ এগুলো যদি কোনো বাক্য যদি থাকে তাহলে এগুলো কন্টিনিউয়াস বুঝাবে না, বুঝছেন? এটা হয় প্রেজেন্ট ইনডিফিনিট হবে নয়তো পাস্ট ইনডিফিনিট হবে। এরপরে কি আর এটা ভুল হবে কখনো? আমাকে একটু বলেন, এরপরে কি এটা কখনো ভুল হবে? সময় আইএনজি খেয়াল করিনি, আপনি আইএনজি খেয়াল করে তো আবার ভুল উত্তর করলেন। এটা হবে হচ্ছে পাস্ট ইনডিফিনিট। কেন? আইএনজি থাকলেই তো সেটা হচ্ছে হবে না, কারণ আমি বলেছি না অর্থ জানতে হবে। ক্লাস আমি শুরুতে কিন্তু বলে নিয়েছি অর্থ জানতে হবে। ইট ওয়াজ ইন্টারেস্টিং এটা খুবই চমৎকার ছিল। কি ছিল? চমৎকার ছিল। এখানে কোনো কিছু চলমান কি বোঝাচ্ছে? আর আমি বলি ইট ইজ ইন্টারেস্টিং এটা চমৎকার, তাহলে কি এখানে কোনো কিছু চলমান কাজ করা বোঝাচ্ছে? বোঝাচ্ছে না। সো এটা কি হবে? ইট ইজ ইন্টারেস্টিং প্রেজেন্ট ইনডিফিনিট। আমি ইজ এর জায়গায় যদি ওয়াজ করে দিই তাহলে হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট। এরপরে আসেন প্রশ্ন কি বলছে? হুইচ অফ দ্য সেন্টেন্স ইজ ফিউচার ইভেন দ্য ভার্ব ইজ নট ফিউচার টেন্স। দেখেন কি বলছে এখানে, আমাদের কোন সেন্টেন্সটা ফিউচারের কিন্তু এটা ভার্বটা ফিউচার না। প্রশ্ন তাই বলেছে হুইচ অফ দ্য সেন্টেন্স দ্য ফিউচার, এখানে কোন বাক্যটা ভবিষ্যতের,
ইভেন দ্য ভার্ব ইজ নট ফিউচার, কিন্তু ভার্বটা ফিউচারের না। তাহলে দেখেন মারিয়া ইজ বানানা, মারিয়া হচ্ছে কলা, এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট। মারিয়া ইজ বানানা এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। কিন্তু আমি যদি বলি জন ইজ ফ্লাইং ফর জার্মানি নেক্সট উইক, জন নেক্সট উইক আগামী সপ্তাহে জার্মানি ভ্রমণ করবে, এখানে ফ্লাইং বলতে উড়ানা, ভ্রমণ করা। তাহলে এখানে আগামী সপ্তাহে মানে কাজটা কখন ঘটবে, ভবিষ্যতে ঘটবে। তো আমরা এখানে বাক্যটা কিন্তু ভবিষ্যতের, ঠিক আছে। কিন্তু এখানে ভার্বটা কি ফ্লাইং, ইজ ফ্লাইং, ইজ ফ্লাইং কি প্রেজেন্ট কন্টিনিউয়াসের, ঠিক আছে, ইজ ফ্লাইং প্রেজেন্ট কন্টিনিউয়াসের। আপনাদের গত বাংলা পরীক্ষা যারা দিয়েছেন, যারা শুরু থেকে আছেন, তারা ক্রিয়ার কাল পরীক্ষাতে কিন্তু আমি এরকম একটা দিয়েছিলাম, হ্যাঁ, যে 1913 সালে মৃত্যুবরণ করেন। এখানে আমাদের ক্রিয়াটা কোন কালের, করেন, করেন ক্রিয়াটা কোন কালের, বর্তমানে ক্রিয়া। কিন্তু আমার ওখানে প্রশ্ন দেওয়া ছিল ঘটনাটা কোন কালের, ঘটনা হচ্ছে অতীতকালের। ওই প্রশ্ন আর এই প্রশ্ন একদম সেম, ঠিক আছে, যে ঘটনাটা কোন কালের, এই ঘটনাটা হচ্ছে ভবিষ্যৎকালের, কিন্তু এখানে ক্রিয়া বা ভার্বটা কোন কালের, প্রেজেন্ট কন্টিনিউয়াস কালের। এবার এখানে আসছে হুইচ ওয়ান ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আই রিড আমি পড়ি, প্রেজেন্ট ইনডিফিনিট। আই হ্যাভ রিড এটা কি হবে বলেন তো, এটা প্রেজেন্ট পারফেক্ট। এরপর এখানে কি বলছে, আই হ্যাভ রিড পাস্ট পারফেক্ট, তাহলে আই এম রিডিং এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। ওকে, এবারে আসছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমরা ইতিমধ্যে কথা বলে নিয়েছি, আর একটু বলতে চাই। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে সেই সকল টেন্স যেটা বর্তমানে কিছুক্ষণ আগে শেষ হয়েছে, অর্থাৎ কোন একটা কাজ যদি কিছুক্ষণ আগে যদি শেষ হয়ে থাকে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে। যেমন আমি খেয়েছি, মানে আমার খাওয়ার কাজটা জাস্ট কিছুক্ষণ আগে শেষ হয়েছে, তাহলে এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট। এবং এক্ষেত্রে কি হয়, অক্সিলারি ভার্ব দেখেন, সাবজেক্ট হ্যাভ বা হ্যাজ, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা V3। ওকে, আচ্ছা, ইউ হ্যাভ সেভড মাই ফেস, তুমি আমার মুখ রক্ষা করেছো। তাহলে কি বলছে, ইউ হ্যাভ। এখন কথা হলো যে হ্যাভ আর হ্যাজ আমি কোথায় দেব, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেগুলো হি, সি, কোনো কিছুর নাম, ইট, এগুলোর ক্ষেত্রে আমাদের হবে হ্যাজ। কি হবে, এগুলোর ক্ষেত্রে আমাদের হবে হ্যাজ, আর বাকি সকল ক্ষেত্রে হবে হ্যাভ, বাকি সকল ক্ষেত্রে হবে হ্যাভ, ঠিক আছে। ওকে, দেখেন কি বলছে এখানে, আই হ্যাভ ডান ব্যাডলি ইন দ্য এক্সাম, আমি পরীক্ষায় খারাপ করেছি, মানে পরীক্ষা দেওয়া শেষ ও খারাপ করাও শেষ, তাহলে এটা কি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। আই হ্যাভ হ্যাড, এই তো দেখেন এখানে কি আছে, হ্যাভও আছে হ্যাডও আছে, দুইটা পাশাপাশি, তাহলে আই হ্যাভ হ্যাড মাই সে, মানে যা বলার বলে দিয়েছি। তো এখানে কি হচ্ছে, এই হ্যাডটা হচ্ছে V3, হ্যাভের V3, আর এই হ্যাভটা হচ্ছে অক্সিলারি ভার্ব। Which one is the present perfect tense? I am walking, present continuous. I have been walking, এখানে একটা বিষয় বলে রাখি, এটা আমরা পরে যাচ্ছি। ওকে, I was walking এটা কি past continuous। I have walked এটা কি আমাদের, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। ওকে, আচ্ছা, এরপর আপনারা এখানে দেখেন কোনটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণ, কিসের উদাহরণ, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। I have had the নিউজ, মানে কি বলছে, আমি খবরটা শুনেছি। আই হ্যাভ হ্যাড দ্য নিউজ মানে খবরটা পেয়েছি। ওকে, ডান। এরপর এখানে দেখেন আই হ্যাভ দ্য নিউজ, এটা কোন টেন্স, এটা কোন টেন্স, বি নাম্বার। আই হ্যাভ দ্য নিউজ কোন টেন্স, সব একটু দ্রুত উত্তর করেন। চাঁদনী ইসলাম প্রেজেন্ট ইনডিফিনিট। ওকে, সময় বলতেছে প্রেজেন্ট পারফেক্ট, এই হচ্ছে অবস্থা। এমএসটি সুমাইয়া প্রেজেন্ট পারফেক্ট কেমনে হয়, প্রেজেন্ট পারফেক্ট স্ট্রাকচার কি, স্ট্রাকচার হচ্ছে হ্যাভ বা হ্যাজ প্লাস V3। আমি ধরে নিলাম এটা হ্যাভ, আপনি এই হ্যাভ ধরেছেন, এখানে V3 কই, V3 কি আছে, নাই তো, তাহলে এটা আপনি কেমনে প্রেজেন্ট পারফেক্ট বলেন, স্ট্রাকচারটা মনে রাখতে হবে আপনাদের। ওকে, দেখেন এখানে আপনাদেরকে টেন্স যদি পারতে হয় না, এখানে যে স্ট্রাকচার গুলো যে লেখা আছে না, এগুলো একটু জানতে হবে যে কোন টেন্সে কি স্ট্রাকচার, সাবজেক্টের পরে কি অক্সিলারি ভার্ব থাকে, তারপরে ভার্বের কি V1 V2 নাকি V3 হবে নাকি আইএনজি হবে, এই জিনিসগুলো একটু পড়তে হবে আপনাদেরকে ভালোভাবে, ঠিক আছে। এখানে তো কোনো V3 নাই,
এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। হ্যাভ মানে আছে, আই হ্যাভ দ্য নিউজ মানে আমার কাছে খবরটা আছে, এটা একটা সাধারণ বাক্য। সো কি হবে প্রেজেন্ট ইনডিফিনিট। আই শ্যাল হ্যাভ দ্য নিউজ, মনে রাখবেন শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ এটা হচ্ছে ফিউচার পারফেক্ট। শ্যাল বা উইল কখন হয়, ফিউচারে হয় না, এবং তার সঙ্গে এখানে যদি হ্যাভ থাকে, হ্যাভ কিসের চিহ্ন, হ্যাভ হচ্ছে পারফেক্টের চিহ্ন, তাহলে আই শ্যাল হ্যাভ দ্য নিউজ মানে ফিউচার পারফেক্ট টেন্স। এরপর কিন্তু বলে আই হ্যাড দ্য নিউজ, এটা কি আই হ্যাড দ্য নিউজ, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। কেন পাস্ট ইনডিফিনিট, কারণ এখানে হ্যাভ এর ভি2 হচ্ছে হ্যাড, হ্যাভ এর ভি2 কি হ্যাড, হ্যাভ মানে আছে আর হ্যাড মানে ছিল, তাহলে আই হ্যাড দ্য নিউজ এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। কি টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আই হ্যাভ দ্য নিউজ এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, আর আই হ্যাড দ্য নিউজ এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। এবারে দেখেন কি বলতেছে, এখানে বলছে which one is the present perfect tense, present perfect tense। এখন অনেকে বলতে পারে ভাইয়া আপনি একটু আগে বললেন হ্যাঁ যে আই হ্যাভ দ্য নিউজ, দ্য নিউজ, হ্যাঁ এখানে তো হ্যাভ আপনি আমাকে খুবই বকা দিলেন যে এখানে হ্যাভ আছে, এখানে ভি3 কই নাই তো, তাহলে এখানে বলছে প্রেজেন্ট পারফেক্ট, আপনি এখানে উত্তর দিয়েছেন আই হ্যাভ রিড, এখানে ভি3 কই। এবার আমি আপনাকে বলবো মনে রাখবেন যে রিড আর ই এ ডি এর ফর্ম হচ্ছে সব একই, রিড রিড রিড। সো এইটা হচ্ছে ভি3, অর্থাৎ এখানে যেটা আছে রিড এটাই হচ্ছে ভি3। তাহলে এবার স্ট্রাকচার দেখেন, সাবজেক্ট অক্সিলারি ভার্ব হ্যাভ বাই হ্যাজ তারপরে ভি3 হয়ে গেল প্রেজেন্ট পারফেক্ট। তাহলে এটা আপনাকে মনে রাখতে হবে, তাহলে আই হ্যাভ রিড এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এরপর এখানে কি বলছে আই হ্যাভ ডান মাই ডিউটি, হ্যাভ আছে ভি3, ডান কেমনে ভি3 হয় মনে রাখবেন ডু ডিড ডান, ডু ডিড ডান, তাহলে এখানে কি হলো আই হ্যাভ ডান মাই ডিউটি, তাহলে এটা সাবজেক্ট অক্সিলারি ভার্ব হ্যাভ বা হ্যাজ তারপর ভি3 বাকি অংশ শেষ প্রেজেন্ট পারফেক্ট। ওকে এবারে দেখেন এখানে আই ডু দ্য সাম এটা কি করতে বলেছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রূপান্তর করতে বলেছে। খুবই সিম্পল, আই এর পরে কি হবে এখানে ডু, ডু মানে করা, আমাদের এটা হচ্ছে ভার্ব, তাহলে একটা অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে। আই এর সঙ্গে কার সম্পর্ক, হ্যাভ এর সম্পর্ক, ডু থেকে কি হবে ডান হবে, তাহলে আই হ্যাভ ডান দ্য সাম, সাম মানে হচ্ছে অঙ্ক, সাম মানে হচ্ছে অঙ্ক, তাহলে আই ডু দ্য সাম। ঠিক আছে ওকে। এরপরে এখানে একটা she has broken the pot প্রেজেন্ট পারফেক্ট, সি আছে হ্যাভ বা হ্যাজ আছে ভি3 আছে শেষ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে এবারে বলেন এখানে কার কোন সমস্যা, আর আমি যদি পাস্ট পারফেক্টের যে কথা বলি হ্যাভ হ্যাজ এর পরিবর্তে শুধু কি হবে হ্যাড হবে, সবার ক্ষেত্রে যে কোনো সাবজেক্টের সঙ্গে হ্যাড হবে। হ্যাঁ এখানে ফার্স্ট পারসন সেকেন্ড পারসন থার্ড পারসন দেখার কোনো দরকার নেই, সবার সঙ্গে হ্যাড হবে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট আমাদের জাস্ট একটাই পার্থক্য, সবকিছু ঠিক থাকবে শুধু হ্যাভ এবং হ্যাজ এর জায়গায় হ্যাড বসিয়ে দিলে পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে। হ্যাঁ 12টা টেন্সের স্ট্রাকচার মুখস্থ করলে হবে না, হ্যাঁ অবশ্যই হয়ে যাবে। তো 12টা কি আপনার 4টা করলে শুধুমাত্র প্রেজেন্ট টেন্সের 4টা যদি পাওয়া থাকে পরেগুলো অটোমেটিক হয়ে যাবে, কারণ সেম। ঠিক আছে প্রেজেন্ট টেন্সটা যদি আপনি বুঝে থাকেন, প্রেজেন্টটা তো আমাদের কমপ্লিট, এবার আমরা পাস্টে যাব। প্রেজেন্ট যদি বুঝে থাকেন পরেগুলো টাইম লাগবে না। ভাইয়া 3 এর সি নাম্বারটা কোন টেন্স, কই 3 আই এম রিডিং প্রেজেন্ট, কই সি আচ্ছা আই রিড প্রেজেন্ট ইনডিফিনিট, আই রিড প্রেজেন্ট ইনডিফিনিট। কেন প্রেজেন্ট ইনডিফিনিট আমি বলেছিলাম না, সাবজেক্ট তারপর একটা ভার্ব থাকবে তারপর অবজেক্ট, তো সাবজেক্ট আছে ভার্ব আছে অবজেক্ট নাই, অবজেক্ট কি এ বুক, আই রিড এ বুক বা আই রিড, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট আই রিড। ওকে এরপরে আসেন আমরা এখানে দেখব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তখনই হয় যখন সকাল থেকে শুরু করে বা 2 ঘন্টা ধরে কোনো কাজ যদি চলমান থাকে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। স্ট্রাকচার দেখেন সাবজেক্ট হ্যাভ বিন বা হ্যাজ বিন,
আমাদের প্রেজেন্ট পারফেক্টে আমরা কি শিখেছিলাম, হ্যাভ বা হ্যাজ এখানে যোগ হবে বিন, বি ডাবল ই এন, বি ডাবল ই এন, বিন, বিন যোগ হবে এবং মূল ভার্বের সাথে আইএনজি যোগ হবে। কি হবে, এই দেখেন কন্টিনিউয়াস লেখা আছে না, আমরা কন্টিনিউয়াস টেন্সে কি দেখেছিলাম না যে আইএনজি হয়, তাই এখানেও আমাদের আইএনজি হবে এবং বাকি অংশ, ঠিক আছে। এবং বাকি অংশ বলতে এখানে ফর বা সিন্স থাকে, ঠিক আছে, ফর বা সিন্স। এবারে আসেন, হি হ্যাজ বিন ওয়ার্কিং অল মর্নিং, সে সারা সকাল ধরে কাজ করছে, ঠিক আছে, ওকে। এরপর এখানে দেখেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে সবসময় উল্লেখ থাকলে, মানে সময় উল্লেখ থাকলে, ব্যাপক সময় বুঝালে তার পূর্বে ফর হবে, মানে কোনো যদি নির্দিষ্ট সময় যদি না বোঝায়, অনির্দিষ্ট সময়ের ক্ষেত্রে ফর হবে এবং নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে সিন্স বসে, ঠিক আছে। যেমন আমি একটু বলি, 7 দিন ধরে, 2 ঘন্টা ধরে, 3 ঘন্টা ধরে, এরকম যদি কোথাও থাকে তাহলে আমাদের সেটা হবে হচ্ছে ফর। যেমন আমি একটু লিখি, ফর 3 আওয়ার্স, ফর 7। এবারে কথা হলো যে সিন্স কোথায় হবে, সিন্স হবে হচ্ছে সকাল থেকে, দুপুর থেকে, সন্ধ্যা থেকে, এরকম সময়ের ক্ষেত্রে আমাদের কি হবে, সিন্স হবে, সিন্স মর্নিং, সিন্স আফটারনুন, ওকে। তাহলে এগুলোর ক্ষেত্রে আমাদের হবে সিন্স। তাহলে ফর কখন হবে, যখন আমাদের এখানে টাইমের উল্লেখ করা থাকবে, ঠিক আছে, যে ফর 3 আওয়ার্স, ফর 7 ডেজ, এরকম ক্ষেত্রে আমাদের হবে ফর। আর সিন্স হবে হচ্ছে সকাল থেকে, দুপুর থেকে, বিকাল থেকে, এগুলোর ক্ষেত্রে আমাদের হবে সিন্স, ওকে। এরপর দেখেন এখানে কি বলছে, প্রথমত দীর্ঘ সময়কাল বা নির্দিষ্ট সময়কাল ধরে চলছে এমন কাজের ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। যেমন she has been fasting for a week, এখানে দেখেন এ উইক, এ মানে কি এক, সো 1 2 3 4 5 6 7 8 9 যদি কোথাও থাকে তাহলে আমাদের হবে এখানে ফর। তাহলে she has been fasting for a week মানে সে 1 সপ্তাহ ধরে রোজা রাখছে, ওকে। আচ্ছা, এখানে ফাস্ট, এফ এ এস টি, ফাস্ট মানে হচ্ছে রোজা রাখা, এখানে ফাস্টিং মানে রাখছে, কন্টিনিউয়াস, ঠিক আছে, ওকে। তাহলে she has been reading the book since morning, দেখেন মর্নিং এর কি হচ্ছে সিন্স, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এরপর এখানে কি বলছে দেখেন, it has been raining hard all day, মানে মানে কি বলবো, মুষলধারে বৃষ্টি হচ্ছে, ঠিক আছে, সারা দিন ধরে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার কি বলছে, he has been studying in the same class for 2 years, সে একই ক্লাসে 2 বছর ধরে পড়ালেখা করছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এরপরে চলেন আমরা একটু পাস্ট ইনডিফিনিট টেন্সে চলে যাই। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা কি আলোচনা করেছিলাম, আবার একটু ফিরে আসি। একটা থেকে সাবজেক্ট, আরেকটা থেকে ভার্ব, আরেকটা থেকে অবজেক্ট, ওকে। এবং ভার্বটা থাকে বেস ফর্ম, ভার্বের তো আমরা জানি 3টা ফর্ম থাকে, গো, ওয়েন্ট, গান। প্রেজেন্ট ইনডিফিনিট থাকে আই গো, পাস্টে কি হবে আই ওয়েন্ট, অর্থাৎ জাস্ট ভার্বের পাস্ট ফর্ম হয়ে যাবে বা V2 হবে, তাহলে হয়ে গেল পাস্ট ইনডিফিনিট। এবং আমাদের এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ছিল ডু নট, ডাজ নট, এইখানে হবে ডিড নট, অর্থাৎ ডিড। আমাদের পাস্ট ইনডিফিনিটে সব সাবজেক্টের ক্ষেত্রেই ডিড হবে, এখানে কোনো ডু বা ডাজের এখানে কোনো ঝামেলা নাই, এখানে সবার ক্ষেত্রে কি হবে, এখানে সবার ক্ষেত্রে হবে হচ্ছে ডিড, ওকে। আচ্ছা, এবং এক্ষেত্রে আমি আপনাকে আরেকটা সুন্দর একটা বিষয় দেখাই দিই। দেখেন আমরা কি শিখেছিলাম, হি গোজ, হি গোজ, এখানে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে ভার্বের সঙ্গে কি হয়েছে, এস বা ইএস যুক্ত হয়েছে, হয়ে আমাদের কি হয়েছে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়েছে। এখন এটাকে যদি আমরা পাস্ট ইনডিফিনিট করি কি করতে হবে বলেন তো, হি ওয়েন্ট, হি ওয়েন্ট, তাহলে আমাদের এটা হয়ে গেল পাস্ট ইনডিফিনিট। এবং কিছু কিছু সময় দেখালো হি গো থাকতে পারে, হি গো, এটাও আমরা পাস্ট ইনডিফিনিট হিসেবে ব্যবহার করব। কি হিসেবে ব্যবহার করব, পাস্ট ইনডিফিনিট হিসেবে। কেন, কারণটা দেখেন আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট হওয়ার শর্ত হচ্ছে ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হওয়া, কিন্তু আমাদের এই ক্ষেত্রে ভার্বের সঙ্গে কিন্তু কোনো এস বা ইএস যুক্ত হয়নি, তাই আমরা এটাকেও পাস্ট ইনডিফিনিট বলতে পারি। তবে অ্যাকুরেট যদি পাস্ট ইনডিফিনিট চাই তাহলে হবে এটা হি ওয়েন্ট,
ঠিক আছে। তবে যদি গো এর সঙ্গে কোথাও এস বেস যুক্ত না হয় তাহলে আমরা এটাকে পাস্ট ইনডিফিনিট বলতে পারি, কিন্তু এটা কখনোই প্রেজেন্ট ইনডিফিনিট হবে না। প্রেজেন্ট ইনডিফিনিট হতে হলে হি গোজ হইতে হবে। ঠিক আছে, ওকে। এবং এক্ষেত্রে দেখেন ইয়েস্টারডে, হ্যাঁ, এই ধরনের ওয়ার্ডগুলো থাকবে, বা লাস্ট নাইট, এই ধরনের কিছু চিহ্ন থাকবে যেগুলো পাস্ট ইনডেফিনিট টেন্সকে চিহ্নিত করবে। তাহলে আমাদের পাস্ট ইনডেফিনিটও শেষ। পাস্ট কন্টিনিউয়াস কি? কিছুই না, জাস্ট এম ইজ আগের জায়গায় ওয়াজ বা ওয়্যার হবে, শেষ। পাস্ট কন্টিনিউয়াস টেন্সও শেষ। আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস শিখলাম না, এম ইজ আর ভার্বের সঙ্গে আইএনজি। পাস্ট কন্টিনিউয়াসে কি হবে? সাবজেক্ট থাকবে, এম ইজ আর এর পরিবর্তে জাস্ট ওয়াজ বা ওয়্যার হবে, শেষ। বাকি আর কোনো কিছু চেঞ্জ হবে না। এরপরে কি? পাস্ট পারফেক্ট। আমরা প্রেজেন্ট পারফেক্টে কি দেখেছিলাম? হ্যাভ বা হ্যাজ হবে, তাই দেখেছিলাম আমরা, হ্যাভ বা হ্যাজ। এখানে পাস্ট পারফেক্ট হবে হ্যাড। বাকি যে ভি3 আদার্স সবকিছু একই থাকবে। আমাদের পাস্ট পারফেক্টও শেষ। এরপরে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কি হবে? এখানেও কিছুই না, ওইখানে কি ছিল? হ্যাভ বিন বা হ্যাজ বিন ছিল, এখানে হবে হ্যাড বিন। তাহলে আমাদের এটা হয়ে গেল পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবার বুঝতে পারলেন? প্রেজেন্ট টেন্সে যদি পারেন না, পাস্ট গুলো অটোমেটিক কি হয়ে যাবে। হুইচ ওয়ান ইজ পাস্ট পারফেক্ট টেন্স? বলেছে হুইচ ওয়ান ইজ পাস্ট পারফেক্ট টেন্স। এখানে পাস্ট পারফেক্ট কোনটা? পাস্ট পারফেক্ট হ্যাজ তো প্রেজেন্ট পারফেক্টের চিহ্ন, এটা হবে না। হ্যাভও তো প্রেজেন্ট পারফেক্টের চিহ্ন, এটা হবে না। হ্যাড হচ্ছে পাস্ট পারফেক্টের চিহ্ন, এবং তারপরে এখানে ভি3 আছে, তাহলে হি হ্যাড স্পোকেন দ্য ট্রুথ, এটা হচ্ছে আমাদের পাস্ট পারফেক্টের চিহ্ন। ঠিক আছে, ওকে ওকে। তাহলে এবার আপনারা বললেন যে পাস্ট টেন্স তো ক্লিয়ার, প্রেজেন্ট যদি আপনারা বুঝে থাকেন, হ্যাঁ, প্রেজেন্ট যদি বুঝে থাকেন তাহলে আপনারা পাস্টও বুঝতে পারবেন। এরপরে আসেন আমরা এখানে চলে যাব ফিউচার ইনডিফিনিট টেন্স কি বলছে। ফিউচার ইনডিফিনিট টেন্স কি হবে? সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে প্লাস বাকি অংশ। এবং এখানে দেখবেন যে শ্যাল, এটা রেড কালার, কারণ বর্তমান সময়ে শ্যাল উঠে গেছে, অর্থাৎ সকল ভার্বের সকল সাবজেক্টের সঙ্গে আমাদের উইল ব্যবহার করা হয়। তবে যদি কখনো যদি শ্যাল যদি থাকে সেটা হচ্ছে আই এর সঙ্গে ব্যবহার করা হয়, আই শ্যাল। কিসের সঙ্গে ব্যবহার করা হয়? আই শ্যাল। তবে বর্তমান আমেরিকান ইংলিশ অনুযায়ী সবকিছুর সঙ্গে উইল ব্যবহার করা হয়। ঠিক আছে, ওকে। তাহলে এখানে এক্সাম্পল কি? হি উইল অ্যাপিয়ার at the SSC exam this year, মানে সে এবছর এসএসসি পরীক্ষা দিবে, তাহলে হি উইল অ্যাপিয়ার। ঠিক আছে, জাস্ট এমনি কিছুই না, ওই সাবজেক্ট হবে, শ্যাল বা উইল হবে, প্লাস ভার্বের বেস ফর্ম হবে অবশ্যই, প্লাস বাকি অংশ। এরপর আসেন ফিউচার কন্টিনিউয়াস টেন্স। সাবজেক্ট শ্যাল বা উইল, তারপর একটা বি যোগ হবে, শ্যাল বি বা উইল বি প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, আর কিছুই না। জাস্ট অক্সিলারি ভার্বটা একটু খেয়াল করবেন। যেমন I am reading, আমি পড়ছি, এটা কি আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস। এটাকে যদি পাস্ট কন্টিনিউয়াস করি কি হবে? I was reading হবে, হয়ে গেল পাস্ট কন্টিনিউয়াস। এরপর আমি এটাকে যদি ফিউচার কন্টিনিউয়াস করতে চাই কি করতে হবে জানেন? I will be reading, আমি পড়তেই থাকবো। I am reading, আমি পড়ছি। I was reading, আমি পড়ছিলাম। এরপরে I will be reading, আমি পড়তে থাকবো, মানে আমি ভবিষ্যৎকালে পড়া শুরু করে চলমান থাকবে আমার কাজটা। তাহলে কি হবে? I will be reading। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে আমাদের এখানে ফিউচার কন্টিনিউয়াস টেন্সও শেষ। এরপরে দেখেন ফিউচার পারফেক্টে কি আছে। ফিউচার পারফেক্টটা হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ। আচ্ছা, এখানে শ্যাল হ্যাভ দিইনি, কারণ কি শ্যাল তো ব্যবহার করা হয় না। তো এখানে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ প্লাস মূল ভার্বের ভি3, পাস্ট পার্টিসিপল মানে ভি3। তাহলে কি হবে? হি উইল হ্যাভ রিচড হোম বাই দিস টাইম। তাহলে আমাদের এখানে কিছুই না। আমি প্রেজেন্ট পারফেক্টে যদি তুলনা করি, প্রেজেন্ট পারফেক্টে কি হবে? আই হ্যাভ রিচড, RESCHED, আই হ্যাভ রিচড হোম দিলাম, I have reached home। এখানে আমাদের ফিউচার পারফেক্টে কি হবে? I will have reached home, জাস্ট এখানে কিছুই না, একটা উইল যোগ হয়ে যাবে, মানে
ফিউচার পারফেক্ট যদি আপনি করতে চান তাহলে উইল হ্যাভ হবে, ঠিক আছে। প্রেজেন্ট পারফেক্ট আপনি যা কিছু শিখেছেন, ফিউচার পারফেক্ট এসে শুধুমাত্র উইল হ্যাভ হবে, বাকি সবকিছু ঠিক থাকবে। এবং আমরা একটা বিষয় মনে রাখবেন, আমরা প্রেজেন্ট পারফেক্ট কি শিখলাম, হ্যাভ বা হ্যাজ, কিন্তু না, এক্ষেত্রে সর্বদাই উইল হ্যাভ হবে, এখানে হ্যাজ হবে না। ফিউচার পারফেক্টে হ্যাজ হবে না, অলওয়েজ উইল হ্যাভ, অলওয়েজ উইল হ্যাভ, ফিক্সড অলওয়েজ উইল হ্যাভ হবে। অথবা কিছু কিছুতে শ্যাল হ্যাভও হতে পারে, কিন্তু হ্যাজ হবে না। হলে কি হবে, উইল হ্যাভ হবে অথবা শ্যাল হ্যাভ হবে, উইল হ্যাভ অথবা শ্যাল হ্যাভ, ঠিক আছে। ওকে, এই হচ্ছে ঘটনা। এরপর দেখেন ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে কি বলছে। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে কি বলছে দেখেন, সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন। আমরা পারফেক্ট কন্টিনিউয়াসে কি দেখেছিলাম যে বিন হয় না একটা, বিন, এখানেও তাই, শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন ভার্বের সঙ্গে আইএনজি, তবে এই টেন্সটির বাস্তবিক ব্যবহার নেই। যেমন আই শ্যাল হ্যাভ বিন ওয়াচিং দ্য মুভি, জাস্ট স্ট্রাকচারালি এই বাক্যটা তৈরি করা হয়েছে, আই শ্যাল হ্যাভ বিন ওয়াচিং দ্য মুভি, শেষ। এই ছিল হচ্ছে আমাদের আজকের সবগুলো টেন্স। আর আপনারা যারা মোটামুটি বুঝতে পেরেছেন বা বুঝতে পারেননি, আপনারা ক্লাসটা আরেকবার দেখার চেষ্টা করবেন মনোযোগ সহকারে, এবং আমি যে পিডিএফটা দিব, পিডিএফটা একটু পড়বেন, বেশি গুরুত্ব দিবেন হচ্ছে যে স্ট্রাকচার, এই অংশটাতে একটু গুরুত্ব দিবেন এবং সবগুলো মিলিয়ে পড়ার চেষ্টা করবেন। মানে প্রেজেন্ট ইনডিফিনিট এইটা, পাস্ট ইনডিফিনিট এইটা, ফিউচার ইনডিফিনিট এইটা। অর্থাৎ আপনি একটা বাক্য নিয়ে নেবেন, প্রেজেন্ট ইনডিফিনিট আই গো, পাস্ট ইনডিফিনিট আই ওয়েন্ট, ফিউচার ইনডিফিনিট আই উইল গো। আপনারা এইভাবে করে প্র্যাকটিস করবেন। হয়ে গেল আমাদের প্রেজেন্টের সব। এবার পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, একটা বাক্য নেবেন, সাজাবেন এরকম করে। আই থিংক আপনার আর কোনো প্রবলেম থাকবে না টেন্সে, আপনি সবগুলো মিলায়ে পড়বেন। আপনি প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি নেন, প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি নেবেন, আই এম গোয়িং, আই এম গোয়িং। পাস্ট কন্টিনিউয়াসে কি হবে, আই ওয়াজ গোয়িং। ফিউচার কন্টিনিউয়াসে কি হবে, আই উইল বি গোয়িং। এখানে একটা বিযোগ হবে। জাস্ট আমাদের অক্সিলারি ভার্বটা চেঞ্জ করলেই হয়ে যাচ্ছে, কোনো কিছু চেঞ্জ করতে হবে, জাস্ট অক্সিলারি ভার্বটা চেঞ্জ করলে আমাদের হয়ে যাচ্ছে, ঠিক আছে। সম্পূর্ণ টেন্স আমাদের ডিপেন্ড করছে অক্সিলারি ভার্বের উপর। অক্সিলারি ভার্ব চেঞ্জ মানে টেন্সও চেঞ্জ, ঠিক আছে। এই বছরও কিন্তু টেন্স থেকে প্রশ্ন এসেছিল 2টা, বুঝতে পারছেন। সো টেন্স কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। তাহলে আমরা আজকে এতদূর পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।